আমি সব গুছিয়ে নিয়েছি। ফল কাটা হয়ে গেছে, তেলে ভাজাগুলো সব ভেজে নিয়েছি, শরবত বানানো হয়ে গেছে, ডেজার্টও তৈরি। টেবিলে আমি প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি, আপনি এবার সবাইকে ডেকে নিয়ে আসুন। সবাইকে ডাকবো মানে? সবাই তো ইফতার করার জন্য অনেক আগে থেকেই বসে পড়েছে, সবাই ওয়েট করছে। আর মাত্র 2 মিনিট বাকি। তুমি তাড়াতাড়ি প্লেটগুলো সাজিয়ে নিয়ে চলো, আমি ছাদে যাচ্ছি। কি বলছেন এসব? সবাই কোথায় বসে পড়েছে? আমরা কি বেডরুমে বসে ইফতার করব? আর তাছাড়া আপনি ছাদে যাবেন কেন এই সন্ধ্যাবেলা? এখনই আজান হবে। জামা কাপড় তো আমি তুলে নিয়েছি। আরে বাবা, ছাদে সবাই ইফতার করার জন্য বসে আছে। ওহো, তোমার তো শ্বশুর বাড়িতে এটাই প্রথম রোজা, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম একদম। আসলে বৌমা, আমাদের এই মধুপুর গ্রামে আমরা সবাই রোজার সময় ছাদে বসেই ইফতার খাই। এই কথা শুনে রিনা একেবারে আকাশ থেকে পড়ে, কারণ সেই রকম অদ্ভুত কথা আগে কখনো শোনেনি। কিন্তু কেন? আপনাদের গ্রামে এমন কোনো নিয়ম আছে নাকি? এরকম প্রথা কে আবিষ্কার করলো? ঘর থাকতে ছাদে ইফতার করবেন কেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিনার কথা শেষ হতে না হতেই ইফতারের সময় শুরু হয়ে যায়, অর্থাৎ আজান শুরু হয়ে যায়। তখনই ছাদের উপর থেকে বাড়ির পুরুষ মানুষরা চিৎকার করতে শুরু করে। আরে কি হলো? এখনো উপরে ইফতার নিয়ে এলে না কেন? ইফতারের সময় তো শুরু হয়ে গেছে, সবাই তো ইফতার খেতেও শুরু করে দিয়েছে। তোমরা শাশুড়ি বৌমারা নিচে যে এখন কি করছো? নাও, তোমার সাথে বকতে গিয়ে দেখলে তো কি হলো? গ্রামের লোকেরা কি ভাববে এবার? আজকে প্রথম রোজার দিন, আমরা সঠিক সময়ে ইফতার করতেই পারলাম না। আমি উপরে গিয়ে ওদেরকে বোঝাচ্ছি, তুমি তাড়াতাড়ি খাবারগুলো উপরে নিয়ে এসো। আরে আপনি খালি হাতে যাবেন কেন? আপনিও কিছু খাবার নিয়ে চলুন। এতগুলো প্লেট নিয়ে যেতে আমাকে তো 8-9 বার ওঠানামা করতে হবে। ফল আছে, ঘুগনি আছে, হালিম আছে, তেলে ভাজা আছে, রুয়াবজা আছে, পুডিং, ডেজার্ট, আরো কত কিছু আছে। আমি বৃদ্ধ বয়সে রোজা করছি, তোমার লজ্জা করছে না? আমাকে বলছো খাবার উপরে নিয়ে যেতে? আমি শুধু খেজুর আর জল নিয়ে উপরে চলে যাচ্ছি। আমরা রোজা ভাঙছি, ততক্ষণ তুমি একে একে সব খাবারগুলো উপরে নিয়ে এসো। এই বলে সালমা বেগম খেজুর এবং জল নিয়ে ছাদে চলে যায়। কিন্তু বাড়ির পুরুষ মানুষরা খুবই রেগে থাকে, যেহেতু আশেপাশে সমস্ত প্রতিবেশীরাও তখন ছাদে বসে ইফতার করে, তাই তারা চাইলেও চিৎকার চেঁচামেচি করতে পারে না। চুপচাপ তারা খেজুর খেতে শুরু করে। অন্যদিকে রিনা একাই সব খাবারগুলো বাড়ি বাড়ি সিঁড়ি বেয়ে উপরে নিয়ে আসতে থাকে, যা দেখে প্রতিবেশীরা বলে, কি গো দিদি, প্রথম রোজার দিন এতটা দেরি হলো কেন তোমাদের? তোমার বৌমা এখনো খাবার বয়ে বয়ে উপরে নিয়ে আসছে, তোমরা খাবে কখন? আমাদের তো খাওয়া প্রায় শেষ। ছেলেরা মসজিদে চলে গেল, এবার আমরা মেয়েরা ছাদে নামাজ পড়বো। এগুলো কিন্তু ঠিক নয়। আমাদের সব সময় সঠিক সময়ে ইফতার করা উচিত। সারাদিন রোজা করে যদি সঠিক সময়ে ইফতার করতেই না পারলে তাহলে আর কি লাভ হলো? সারা গ্রামের লোকের এতক্ষণে ইফতার হয়ে গেল। আমার বৌমা তো আধ ঘন্টা আগে থেকেই ছাদে সব রেডি করে রেখে দিয়েছিল, আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। প্রতিবেশীদের মুখে এমন কথা শুনে রিনার পরিবারের খুব খারাপ লাগে। রিনারও খুব মন খারাপ করে। আসলে কাকিমা, আমার তো এই বছর শ্বশুর বাড়িতে প্রথম রোজা, তাই আমি কি করে জানবো যে আপনাদের গ্রামে এরকম অদ্ভুত নিয়ম আছে? আপনারা সবাই ছাদে বসে ইফতার করেন জানলে আমি 2 ঘন্টা আগে থেকে সব রেডি করে রেখে দিতাম। বৌমা, তুমি সারাদিন রোজা করে এখন বড়দের মুখে তর্ক করছো। তুমি আমাদের গ্রামের নিয়মের কথা না জেনেই ফালতু বকছো। আমরা গ্রামের সবাই যাতে একসাথে মুখে খেজুর দিতে পারি, একসাথে ইফতার করতে পারি, আমাদের সবার মধ্যে যেন একতা বজায় থাকে, সেই জন্যই আমরা ছাদে ইফতার করি। সবাই মিলে প্রত্যেকের বাড়ির ছাদে একসাথে বসে যখন ইফতার করা হয় তখন কতটা সুন্দর লাগে বলো তো? এই শুনে রিনা আর কিছুই বলতে পারে না। পরের দিন রিনা অনেক আগেই ছাদে ইফতারের আয়োজন করে নেয়, যাতে তাকে কথা শুনতে না হয়। এই তো আজকে আমার বৌমাই গ্রামের মধ্যে সবার আগে ইফতারের আয়োজন করেছে। কালকে দেরি হয়েছে বলে সবাই খুব কথা শুনিয়েছে। এভাবে সব সময় ঝটপট সব কাজ করে নেবে। তাড়াতাড়ি ইফতারের ব্যবস্থা তো করলাম, কিন্তু এখন আমার পা দুটো খুব ব্যথা করছে। কতবার ওঠানামা করেছি তার কোনো ঠিক নেই। আরে ইফতার খাওয়ার পর তো সেই বিশ্রামই নেবে, সব ঠিক হয়ে যাবে। কিরে নাসিমা, নার্গিস, তোরা এখনো ছাদে এলি না কেন? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে তো। একে একে গ্রামের প্রত্যেকটা বাড়ির লোকজন ইফতার করার জন্য নিজের নিজের ছাদে উঠে আসে। আজান শুরু হলেই সবাই একসাথে ইফতার করতে শুরু করে, কিন্তু হঠাৎই নার্গিস বেগম চিৎকার চেঁচামেচি করতে শুরু করে।
বৌমা, তুমি কেমন ভাজা পোড়া করেছো? আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, পকোড়া কোনো কিছুতেই তুমি লবণ দাওনি। ছি, এরকম লবণ ছাড়া পকোড়া খাওয়া যায় নাকি? গ্রামের সবাই এখন ছাদে বসে ইফতার করছে, সবাইকে জিজ্ঞাসা করে দেখো তো কেউ এরকম লবণ ছাড়া তেলে ভাজা পকোড়া বানিয়েছে? আপনি আস্তে কথা বলুন, এত চিৎকার করছেন কেন? সারাদিন রোজা করে আমাকে একা একাই সমস্ত কিছুর আয়োজন করতে হয়। দুপুরবেলা থেকে আমাকে রান্নার কাজে লেগে পড়তে হয়। একা হাতে ফল কাটা, ঘুগনি রান্না, তাছাড়া 5-6 রকমের তেলে ভাজা করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো আমি নুন দিতে ভুলে গেছি। আপনি তেলে ভাজার উপর নুন ছড়িয়ে খেয়ে নিন। ও, এখন তাহলে আমাকে সারাদিন রোজা করে এরকম কাঁচা লবণ খেতে হবে? তুমি জানো না কাঁচা লবণ খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক? তুমি রান্না করবে আর রান্নাতে নুন দিতে ভুলে যাবে, এটা কি করে হতে পারে? আপনি তো আজকে স্বাস্থ্য নিয়ে ভালোই ভাবনা চিন্তা করছেন। আমি যখন প্রত্যেকদিন বলি ইফতারে এরকম ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তখন তো আপনারা আমার কোনো কথাই শোনেন না। ভাজা পোড়া না হলে আপনারা নাকি ইফতার খেতেই পারেন না। তাহলে একদিন অল্প একটু কাঁচা লবণ খেলে কিছুই হবে না। এভাবেই বিলকিস এবং তার শাশুড়ি মায়ের মধ্যে তেলে ভাজা নিয়ে ঝগড়া বেঁধে যায়। এমন সময় ওই গ্রামের লোকেরা নিজেদের ইফতার খাওয়া বন্ধ করে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ঝগড়া দেখতে থাকে, যা দেখে রিনার খুবই খারাপ লাগে। মা, আপনারা এখন ইফতার খাওয়া বাদ দিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবেশীদের ঝগড়া দেখবেন? প্রত্যেক দিনই ছাদে বসে ইফতার করতে গিয়ে কিছু না কিছু কাণ্ড ঘটে। তাই আমার মনে হয় আমাদের বাড়ির মধ্যে বসে ইফতার করা দরকার। এরকম ভাবে ইফতার খাওয়ার সময় অন্যমনস্ক হওয়া তো ঠিক নয়। আরে বাবা, ওরা ঝগড়া করছে, ওদের ঝগড়া থামাতে হবে তো। এই নার্গিস, তুই ঝগড়া করিস না। এই নে, আমি হাত বাড়িয়ে তেলে ভাজা দিচ্ছি, এই তেলে ভাজাগুলো খেয়ে নে। আমার বৌমা খুব ভালো তেলে ভাজা বানিয়েছে। বড় বড় বেগুনি আছে, ঝাল ঝাল আলুর চপ আছে, চিকেন পকোড়া আছে, সবই আছে। এই বলে সালমা বেগম তাদের প্রতিবেশীকে ছাদে দাঁড়িয়েই হাত বাড়িয়ে তেলে ভাজা দিয়ে দেয়। দেখলে বৌমা, ছাদে বসে ইফতার করার কতটা সুবিধা। ওরা শাশুড়ি বৌমা ঝগড়া করছিল, ওদের ঝগড়াটা থামিয়ে দিলাম। একটু হাত বাড়িয়েই ওদের তেলে ভাজা দিয়ে দিলাম। ছাদে বসে ইফতার করলে কার বাড়িতে কি সমস্যা হচ্ছে সবই জানা যায়। ঠিক আছে, আমাকে এরকম অযৌক্তিক কথাবার্তা বলতে হবে না। এবার তাড়াতাড়ি খেয়ে নিন। আপনারা তো ইফতার করে নিচে নেমে যাবেন, তারপর সমস্ত কিছু ছাদেই পড়ে থাকবে। আমাকেই তো একা একা সব নিচে নামিয়ে নিয়ে যেতে হবে। তুমি কি এই গ্রামের মধ্যে একা বউ? গ্রামের বাকি বউয়েরাও তো সব কাজ করে। কই, কেউ কি কোনো অভিযোগ করে? আমরা ছাদে ইফতার করি বলে তোমার খুব সমস্যা হয় জানি, খাবার বয়ে উপরে নিয়ে আসতে হয়। কিন্তু তুমি যাই বলো না কেন, আমরা গ্রামের লোকেরা ছাদে ইফতার করা বন্ধ করব না। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা রোজা কেটে যায়। একদিন রিনা তার বাবা মাকে শ্বশুর বাড়ির ইফতারে নিমন্ত্রণ করবে বলে ঠিক করে। মা, তুমি আর বাবা কিন্তু আজকে অবশ্যই আমাদের বাড়িতে ইফতার করতে আসবে। আমরা আজকে সবাই একসাথে বসে ইফতার খাবো। বিকালবেলা রিনার বাবা মা যথারীতি মেয়ের শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। চলুন বেয়ান, ছাদে চলুন, ইফতারের সময় হয়ে গেল। আমরা গ্রামের সবাই ছাদে বসে ইফতার খাই। এ কি সর্বনাশ, ছাদে গিয়ে ইফতার করতে হবে এখন? আসলে রিনার বাবা তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না। রিনার বাবার হাঁটুতে ব্যথা। হ্যাঁ দিদি, আমাকে ডাক্তার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বারণ করেছে। আমি উপরে উঠতে পারবো না। আপনারা বরং ছাদে বসে ইফতার করুন। আমরা দুজনে রিনার সাথে এখানে বসে ইফতার করে নিচ্ছি। সে কি কথা? আপনারা কি এখানে শুধু মেয়ের সাথে বসে ইফতার খেতে এসেছেন? তাহলে এখানে আসারই কি প্রয়োজন ছিল? মেয়েকেই তো নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যেতে পারতেন। গ্রামের লোকেরা এখন কি বলবে বলুন তো? সবাই জানে আপনারা এসেছেন একসাথে ইফতার করবেন বলে, কিন্তু এখন বলছেন নিচে বসে মেয়ের সাথে ইফতার খাবেন। মা, আপনি দয়া করে রোজার সময় বাড়িতে অশান্তির সৃষ্টি করবেন না। আমার বাবা মাকে অপমানও করবেন না। আমার বাবা মা উপরে যেতে পারবে না। আমরা তিনজন এখানে বসে ইফতার খাবো। রিমা, তুই চুপ কর। আমরা একটু কষ্ট করে উপরে চলে যাচ্ছি, তাহলে সবাই একসাথে বসে আনন্দ করে ইফতার খেতে পারবো। বেয়ান, আপনি রাগ করবেন না। আপনি ছাদে চলুন, আমরা আস্তে আস্তে যাচ্ছি। চল রে মা, তুইও চল। একদিনের তো ব্যাপার, কিচ্ছু হবে না। এই শুনে সালমা বেগম ছাদে চলে যায়। রিনাও শাশুড়ি মায়ের পেছন পেছন উপরে উঠতে শুরু করে, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় রিনার বাবার হাঁটুতে ভীষণ ব্যথা লাগে। তাই সে হঠাৎই সিঁড়িতে পড়ে যায়। অন্যদিকে তাড়াতাড়ি ছুটে স্বামীকে ধরতে গিয়ে রিমার মায়েরও পা স্লিপ করে যায়, তাই সেও পায়ে প্রচন্ড আঘাত পায়।
মা বাবা তোমরা ঠিক আছো তো? চলো তোমরা নিচে চলো, তোমাদের ইফতারের খাবার আমি নিচে নিয়ে যাচ্ছি। তোমাদেরকে এখানে ইফতার করতে ডেকেই আমি ভুল করে ফেলেছি, তোমাদের শুধু শুধু এভাবে কষ্ট পেতে হচ্ছে। সেদিন রিনা খুবই রেগে যায়। সে তখনই ছাদে গিয়ে নিজেদের খাবার নিয়ে এসে নিচে বসেই বাবা মায়ের সাথে ইফতার করে। কিন্তু যা দেখে রিনা শ্বশুরবাড়ির লোকেরা সবাই খুব রাগ করে। তুমি তোমার বাবা মাকে শিখিয়ে দিয়েছিলে জানি ওরকম নাটক করতে, যাতে আমাদের দেখে খারাপ লাগে। আমরা গ্রামের অত লোকজন প্রত্যেক দিন ছাদে ইফতার করতে উঠছি, কারোর তো কোনো অসুবিধা হয় না, তোমাদেরই এত সমস্যা, যত সব নাটক। রিনা কোনো কথা বলে না, সে একদমই চুপ করে থাকে। ঠিক তার পরের দিনই ওই গ্রামের 5 জন বয়স্ক মহিলা এবং 2 জন বৃদ্ধ ছাদে ইফতার করতে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যায়। তাদের মধ্যে রিনার শাশুড়িমা এবং শ্বশুর মশাইও থাকে। আসলে সারাদিন রোজা করায় তাদের প্রেশার লো হয়ে যায়। সিঁড়ি দিয়ে 2 তলা কিংবা 3 তলা ছাদে উঠতে গিয়ে তাদের মাথা ঘুরে যায়, যার ফলে সারা গ্রামের লোকেরা খুব ব্যতিব্যস্ত হয়ে ওঠে। ইফতার করার সময় গ্রামের লোকেদের কি বিপদ হলো বলতো? তাড়াতাড়ি এদেরকে হাসপাতালে নিয়ে চলো, দুজনের তো জ্ঞানই ফিরছে না। ছাদে ইফতার না করলে আজকে আমাদের এরকম হতো না। একদমই তাই। দেখেছেন মা, কালকে আপনি বললেন আমার বাবা মা নাটক করে চলে গেল, কিন্তু আজকে আপনারাও কি নাটক করছেন? ছাদে বসে এভাবে লোক দেখানো ইফতার করার তো কোনো মানেই হয় না। আপনারা কি বোঝাতে চান? ছাদে বসে আপনারা ইফতার করছেন মানে আপনারা সবাই রোজা করছেন। আপনারা বাড়িতে বসে যদি ইফতার করেন তাহলে গ্রামের লোকেরা কি ভাববে? আপনারা রোজা করছেন না? আপনারা তো মাঝে মধ্যে গ্রামের সবাই উঠানে বসে কিংবা কোনো ফাঁকা জায়গায় একসাথে বসে ইফতার করতে পারেন, তাহলেও তো গ্রামের মানুষের মধ্যে একতা বজায় থাকে। রিনার কথা সবাই বুঝতে পারে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেদিন হাসপাতালে ইফতারের সময় হয়ে এলে সবাই হাসপাতালে বসে ইফতার করে। এরকম ঘটনার পর গ্রামের লোকেরা ছাদে বসে ইফতার করে না, যে যার বাড়িতে বসে ইফতার করে। তবে সপ্তাহে একদিন গ্রামের সব লোকজন বড় উঠানে বসে কিংবা ফাঁকা জায়গায় বসে একসাথে ইফতার করে। এভাবে ওই গ্রামে মানুষজনের মধ্যে একতা বজায় থাকে। জয়া তার বাবা মায়ের সঙ্গে জগাডাঙ্গা নামক গ্রামে বাস করে। জয়ার বাবা একটা ওষুধ তৈরির ফ্যাক্টরিতে কাজ করত। জয়া মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই ভালোবাসতো, বিশেষ করে পান্তুয়া তার ফেভারিট খাবার ছিল। তাই প্রত্যেকদিন রামচরণ কাজ ছুটির পর বাড়ি আসার সময় তার মেয়ের জন্য মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসতো। এমনই একদিন সন্ধ্যাবেলা রামচরণ তার মেয়ের জন্য পান্তুয়া এবং রসগোল্লা নিয়ে বাড়ি ফিরে আসে। আমি কালো মিষ্টি খাবো, আমি কালো মিষ্টি খাবো, তাড়াতাড়ি দাও আমাকে কালো মিষ্টি দাও, মা কালো মিষ্টি দাও আমাকে, এই যে আমি বাটি আর চামচ নিয়ে এসেছি। আরে বাবা দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, তোর কি একটু ধৈর্য নেই? সুপর্ণা প্যাকেটটি খুলে বাটিতে পান্তুয়াগুলো রাখার পর দেখতে পায় যে পান্তুয়ার মধ্যে বেশ কয়েকটা মাছি পড়ে আছে। কি গো, কোন দোকান থেকে এনেছো পান্তুয়াগুলো? পান্তুয়ার মধ্যে 3-4টে মাছি পড়ে আছে। উপরওয়ালা কি তোমাকে চোখ দেয়নি কপালে? দেখে নিয়ে আসতে পারোনি? পান্তুয়ার মধ্যে মাছি কি করে? আরে আরে, কি করে জানবো মাছি কেন? ওরা হয়তো পান্তুয়ার স্বাদ বাড়ানোর জন্য মাছি দিয়েছে, নাকি তোমার মনে হচ্ছে মাছিগুলো আমি রাস্তা থেকে ধরে প্যাকেটের মধ্যে ভরে এনেছি? আরে বাবা, মাছি দেখলে কি আমি পান্তুয়াগুলো আর নিয়ে আসতাম? আমি ওসব শুনবো না। তুমি ভুল করেছো যখন, তখন তোমাকে শাস্তি পেতেই হবে। পান্তুয়া না খেতে পারলে তোমার মেয়ে এখন কেমন কান্নাকাটি করবে দেখো। আমি প্যাক করে দিচ্ছি, চুপ করে ফিরিয়ে দিয়ে এসো। এই জয়া, পান্তুয়াগুলো কি হলো? বাটিতে ছিল তো? আমি তো সব কালো মিষ্টি খেয়ে ফেলেছি, আজকের পান্তুয়াগুলো খুব ভালো লাগলো। হাই রে, অতগুলো পান্তুয়া তুই এত তাড়াতাড়ি খেলি কিভাবে? যেমনি বাপ তার তেমনি বেটি। বেকার বেকার আমি ঝগড়া করছিলাম তোর জন্য। মাছিগুলো ছেড়ে দিলি কেন? এগুলো খেয়ে নিতে পারতিস। ছাড়, এগুলো তোর বাবা খেয়ে নেবে। নাও খাও। এই ধুর, বেশি বকো না তো, আর কিছুই কিনে আনবো না কোনোদিন। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে জয়া বড় হয়ে ওঠে। বড় হয়েও জয়া এখনো ছোটবেলার মতোই পান্তুয়া খায়। একদিন জয়া তার বাবাকে ফোন করে বলে, বাবা অনেকদিন হয়ে গেল, তুমি আমার জন্য আর খাবার নিয়ে আসো না কেন? আমি বড় হয়ে গেছি বলে কি তুমি আর আমার জন্য খাবার আনবে না? আজকে কিন্তু আমার জন্য খাবার নিয়ে আসতেই হবে। মেয়ের কথা শুনে রামচরণ বাড়ি ফেরার সময় কিছু খাবার নিয়ে আসে। বাবা এসব কি এনেছো? বিস্কুট, লজেন্স, কেক, ক্যাডবেরি, এগুলো কি?
আমি কি খেতে পছন্দ করি সেটা তুমি ভুলে গেছো? আমি পান্তুয়া খেতে চেয়েছিলাম, এগুলো নয়। আমার কাছে আজকে বেশি টাকা ছিল না রে মা, আমি তাই জন্যই এইগুলো নিয়ে এলাম। আর তাছাড়া তুই বলেছিলি না খাবার নিয়ে আসতে, তাই জন্যই আমি এই খাবারগুলো আনলাম। আর এমনিতেও আমি অনেকটা টেনশনে আছি রে মা, আমার মাথা কাজ করছে না একদম। হ্যাঁ, তা কাজ করবে কেন? মেয়ের জন্য কিছু খাবার আনতে হলে তোমার তো মাথা কাজ করে না। আগে যখন ছোট ছিলাম তুমি আমার জন্য রোজ পান্তুয়া নিয়ে আসতে, আর এখন আমি বড় হয়ে গেছি তাই তো আমার কথা তোমার মনে থাকে না। না রে মা, এরকম কোনো ব্যাপার নেই, তুই একটু চুপ কর মা, একটু শান্ত হ। আজকে এগুলো খেয়ে নে, আমি কালকে তোর জন্য পান্তুয়া এনে দেবো, কেমন? না, তোমাকে আর আমার জন্য কিছু কিনে নিয়ে আসতে হবে না, আর আমি এগুলো খাবো না। আমি এখনই ফেলে দেব সব। এই বলে জয়া তার বাবার নিয়ে আসা খাবারগুলো বাইরে ফেলে দেয়। এই দেখে রামচরণ খুবই কষ্ট পায়, কিন্তু জয়ার মা সুপর্ণা জয়ার এমন আচরণে খুবই রেগে যায় এবং জয়ার গালে একটা চড় মেরে বলে, বেয়াদব মেয়ে, তুই এত বড় হয়ে গেলি তাও তোর কোনো বুদ্ধি হয়নি তাই না? তুই খাবারগুলো ফেলে দিলি, ওগুলো কিনতে টাকা লাগেনি? তুই জানিস একটা টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? আমাদের সংসারে এখন কত হাত টানাটানি চলছে সেটা তো আমরা তোকে বুঝতে দেইনি। 2 মাস হয়ে গেছে তোর বাবার কাজটা চলে গেছে, প্রত্যেকদিন কাজের খোঁজে তোর বাবা বের হচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না। লাস্ট কিছুদিন তোর বাবা দিনমজুরের কাজ করেছে, আর সেই কষ্টের টাকা দিয়ে কিনে আনা খাবারগুলো তুই ফেলে দিলি। জয়া আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সে তার ঘরে চুপচাপ মন খারাপ করে বসে থাকে। তার মায়ের বলা কথাগুলো সে মনে করতে থাকে। পরের দিন আবার অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর তার জমানো কিছু লুকিয়ে রাখা টাকা নিয়ে সে বাজারে চলে যায়। বাজার থেকে সে পান্তুয়া তৈরি করার প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়ে আসে। সে আগে কখনো পান্তুয়া তৈরি করেনি, তাই সে ঠিকঠাক ভাবে জানতো না যে পান্তুয়া কিভাবে বানানো যায়, কিন্তু তবুও সে উপরওয়ালার নাম করে পান্তুয়া তৈরি করতে লেগে পড়ে। পান্তুয়াগুলো নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কি গো, জয়া কোথায় গেছে তুমি জানো? আমি তো বাড়িতে ছিলাম না, সকালবেলা বেরিয়েছিলাম, তখন তো দেখলাম ও বাড়িতেই ছিল। দুপুরবেলা বাড়ি এসে পর্যন্ত ওকে এখনো দেখলাম না। মেয়েটার গায়ে কালকে হাত তুললাম, ও কি রাগ করে কোথাও চলে গেছে? কি গো, আমার যে খুব ভয় করছে। কি বলছো কি গিন্নি? কালকে তুমি ওর গায়ে হাত তুলে খুব ভুল করেছো। দাঁড়াও, আমি একবার ভালো করে খুঁজে আসি। ঠিক সেই সময় সেখানে জয়া চলে আসে। জয়া তার বাবার হাতে 500 টাকা দিয়ে বলে, বাবা এই দেখো, আমি আজকে পান্তুয়া বিক্রি করে 500 টাকা ইনকাম করেছি। দেখো মা, তুমি ঠিকই বলেছিলে, টাকা ইনকাম করা অতটাও সহজ নয়। আজকে আমি সেটা ভালোভাবেই বুঝতে পেরেছি। জয়ের কথা শুনে তার বাবা মা অবাক হয়ে যায়। তুই পান্তুয়া বিক্রি করেছিস? তুই কখন কি করলি? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। দেখেছো গিন্নি, আমাদের মেয়েটা আজকে কত বড় হয়ে গেছে। তুমি যে বলেছিলে আমাদের মেয়ে আমাদের দুঃখ কষ্ট বোঝে না, দেখেছো তো আমাদের মেয়ে খুব ভালো, কতটা বোঝে আমাদের, দেখেছো? হ্যাঁ বাবা, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। কাল থেকে আমি আরো বেশি পান্তুয়া তৈরি করব। সবাই আমার হাতের পান্তুয়া খুব পছন্দ করছে। কাল থেকে তুমি আর মা পান্তুয়া তৈরি করতে আমাকে সাহায্য করবে, আর আমি পান্তুয়াগুলো বিক্রি করে আসব। জয়ার কথায় তার বাবা মা দুজনেই সহমত প্রকাশ করে। সে পরের দিন আবার পান্তুয়া বিক্রি করতে বেরিয়ে পড়ে। এরকম ভাবে বেশ কিছুদিন চলতে থাকে। কয়েক মাস এভাবে চলার পর জয়া পান্তুয়ার সঙ্গে রসগোল্লাও বিক্রি করতে শুরু করেছিল। জয়ার দোকানে সবসময় পান্তুয়া খাওয়ার জন্য লম্বা লাইন লেগেই থাকতো। জয়া তার পান্তুয়া বিক্রি করার জন্য একটা ইউনিক টেকনিক অ্যাপ্লাই করত। সেটা হলো, মিষ্টি মিষ্টি দাদা কালো মিষ্টি, সাদা মিষ্টি দাদা কালো মিষ্টি, আসুন আসুন দাদা খেয়ে বলুন কোনটা ভালো দাদা, কোনটা ভালো, সাদা ভালো নাকি কালো ভালো। ঠিক সেই সময় রাস্তা দিয়ে শুভঙ্কর নামে একটি ছেলে হেঁটে যাচ্ছিল। জয়ের গান তার দৃষ্টি আকর্ষণ করে এবং ছেলেটি সেখানে এসে বলে, আপনি বলুন দিদি, আপনি বলুন কোনটা ভালো, আগে সেটা বলুন, তার আগে বলুন কোনটার কি দাম, আর কোন মিষ্টিটার খুব ভালো মান। সবই ভালো দাদা, সবই ভালো, তবে আমার প্রিয় হলো শুধুই কালো। দাদা কালো মিষ্টি খান 4 পিস, আর তার বদলে দেবেন দাদা টাকা 20।
বাহ, আপনি তো দেখছি খুবই ফানি। আপনার পান্তুয়া বিক্রি করার টেকনিকই আলাদা। কই দিন দেখি আপনার পান্তুয়া খেয়ে দেখি আপনার গানের সুরের মতো পান্তুয়াও টেস্টি কিনা। আমার গানের সুরের থেকেও পান্তুয়ার টেস্ট অনেক বেশি ভালো, আপনি খেয়ে বুঝতে পারবেন। এই নিন। শুভঙ্কর পান্তুয়া খেয়ে অবাক হয়ে যায়, কারণ জয়ার তৈরি পান্তুয়ার টেস্ট সত্যি অসাধারণ ছিল। শুভঙ্কর প্রত্যেকদিন জয়ের দোকানে পান্তুয়া খেতে আসতো। এরকম ভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এরই মধ্যে শুভঙ্কর জয়াকে মনে মনে বিয়ে করবে বলে ঠিক করে ফেলে। একদিন শুভঙ্কর জয়াকে বলে, জয়া, তোমার পান্তুয়া খেতে খেতে তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? শুভঙ্করের কথা শুনে জয়া খুব লজ্জা পেয়ে যায়। শুভঙ্কর একজন অনেক বড় ফুড সাপ্লায়ার ছিল, তাই জয়ের বাবা মা শুভঙ্করের সঙ্গেই জয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু শুভঙ্করের বাবা মা জয়াকে বৌমা হিসেবে মেনে নিতে পারছিল না। তুই এত বড় একটা ফুড সাপ্লায়ার, তোর এত বড় ফুড প্রসেসিং এর বিজনেস, আর তুই ওই রাস্তার পান্তুয়া বিক্রেতা মেয়েকে বিয়ে করবি? তোর কোনো স্ট্যাটাস নেই? বাবা, তুমি আমাকে এখনো চিনতে পারোনি? আমি এত কষ্ট করে আমার বিজনেসটাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি, আর আমি ভবিষ্যতে আমার বিজনেসটা আরো বড় করতে চাই। ঠিক সেই জন্যই আমি জয়াকে বিয়ে করব বলে ঠিক করেছি। জয়ের হাতের পান্তুয়া আমাদের শহরের সবচেয়ে বিখ্যাত পান্তুয়ার মধ্যে অন্যতম হবে, বুঝেছো? বিয়ের পর জয়ের পান্তুয়া আমি শুধু অন্য শহরে নয়, অন্য দেশেও সাপ্লাই করব, আর আমাদের বিজনেসটাকে আমি ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে চাই, বুঝেছো? শুভঙ্করের প্ল্যানের কথা জেনে তার বাবা মা আর এই বিয়েতে আপত্তি করে না। তারা খুব তাড়াহুড়ো করে জয়াকে তাদের বাড়ির বৌমা করে নিয়ে আসে। বিয়ের পর জয়া, তোমাকে আর দোকান খুলতে হবে না। তুমি তো জানো আমি ফুড সাপ্লাই করি। আমাদের ফ্যাক্টরিতে নানান ধরনের প্যাকেট জাতীয় খাবার তৈরি হয়। তোমার এখন থেকে কাজ সারাদিন শুধু পান্তুয়া তৈরি করা। আমি তোমার তৈরি পান্তুয়া দেশ বিদেশে সাপ্লাই করতে চাই। দেখবে একদিন তোমাকে তোমার পান্তুয়ার জন্যই সকলে এক ডাকে চিনবে। শুভঙ্করের কথা শুনে জয়া রাজি হয়ে যায়। জয়া সারাদিন পরিশ্রম করে পান্তুয়া তৈরি করত। এরকম ভাবে বেশ কয়েক মাস কাটতে থাকে। দিনের পর দিন জয়ের উপর প্রেসার বেড়েই চলেছিল। তার তৈরি পান্তুয়া সকলে পছন্দ করায় অনেক জায়গা থেকে পান্তুয়ার জন্য অর্ডার আসতো। শুভঙ্করের প্ল্যান অনুযায়ী তার ফুড প্রসেসিং অ্যান্ড সাপ্লাইং বিজনেস ফুলে ফেপে উঠেছিল। শুভঙ্করের প্রচুর টাকা ইনকাম হয়। একদিন, শুভঙ্কর, এটা কিন্তু তুমি ঠিক করছো না। পান্তুয়ার কোয়ালিটি খারাপ হয়ে গেলে মানুষ আমাদের পান্তুয়া আর খাবে না। কিচ্ছু হবে না, তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটাই করো। এই যে এই কৌটোটা যে দেখছো, এই কেমিক্যালটা যদি আমরা পান্তুয়া তৈরি করতে ব্যবহার করি না, তাহলে আমাদের চিনির প্রয়োজন পড়বে না, আর দুধেরও প্রয়োজন পড়বে না, আর সবচেয়ে বড় কথা হলো কোনো রকমের সুগন্ধিরও প্রয়োজন পড়বে না। আর এই পান্তুয়া আমরা বছরের পর বছর সংরক্ষণও করতে পারবো, কেউ কিছু ধরতেও পারবে না। জয়ার অনিচ্ছা থাকা সত্ত্বেও শুভঙ্করের কথা মেনে নিতে বাধ্য হয়। নতুন বিদেশি কেমিক্যাল ব্যবহার করার ফলে প্রথম দিকে তার ব্যবসায় তেমন কোনো প্রভাব দেখা দেয়নি, কিন্তু বেশ কিছু মাস পর তার কোম্পানির নামে নানা জায়গা থেকে রিপোর্ট আসে। তাদের তৈরি পান্তুয়া খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে। অনেকেই তাদের কোম্পানির নামে এফআইআর করে। কোর্ট থেকে তাদের কোম্পানি সিজ করে দেওয়ার অনুমতি দেওয়া হয়। শুধু তাই নয়, এই অপরাধের জন্য শুভঙ্কর এবং তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং সেই সঙ্গে সরকার থেকে 10 কোটি টাকা জরিমানা করা হয়। খবর পাওয়া মাত্রই জয়ের বাবা মা তার কাছে ছুটে আসে। বাবা, এসব কি হয়ে গেল? আমি বারবার করে ওকে বারণ করেছিলাম, ও আমার কথা শুনলো না। আজকে যদি আমার কথা শুনতো তাহলে এমন হতো না। জয়ের কথা শুনে তাদের বাড়ির চাকর রামু বলে, দিদিমণি, আমি আপনাকে আজকে একটা সত্যি কথা বলতে চাই। শুভঙ্কর দাদাবাবু আপনাকে কোনোদিনও ভালোবাসেনি। উনি আপনাকে বিয়ে করেছিলেন শুধুমাত্র ওনার ব্যবসার জন্য। দাদাবাবুর জীবনে শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল, ইনকাম করা, আর উনি শুধু আপনাকে ব্যবহার করেছেন, আর ঠিক সেই জন্যই উপরবেলা ওনাকে শাস্তি দিয়েছেন। এই কথা শুনে জয়ের বাবা মা খুব রেগে যায়। কি, আমার মেয়েকে এত বড় ধোকা দেওয়া হয়েছে? জয়া, তুই আর এখানে একদম থাকবি না। চল তুই এখান থেকে, আমার সঙ্গে চল। আমি তোকে আর এক মুহূর্ত এখানে থাকতে দেব না। না বাবা, আমি তোমাদের সঙ্গে যাব না। আর রামু কাকা, এটা আমার কাছে নতুন বিষয় নয়। আমি এটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম। শুভঙ্কর আর ওর বাবা আমাকে শুধু মেশিনের মতো ব্যবহার করেছে, কিন্তু তবুও আমি শুভঙ্কর আর ওর পরিবারকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না। শুভঙ্কর আমাকে ভালো না বাসলেও আমি ওকে খুব ভালোবাসি। জয়া তার বাবা মায়ের সঙ্গে যেতে অস্বীকার করে দেয়। পরের দিন থেকে জয়া আবার নতুন করে তার পুরানো পান্তুয়ার ব্যবসা শুরু করে। ঠিক একই রকম ভাবে একই পদ্ধতি অ্যাপ্লাই করে জয়া পান্তুয়া বিক্রি করতে থাকে। কয়েক মাসের মধ্যেই
আবারও তার পান্তুয়ার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। দীর্ঘ 1 বছর পরিশ্রম করার পর জয়া শুভঙ্কর এবং তার শ্বশুর মশাইয়ের জামিনের ব্যবস্থা করে। শুভঙ্কর এবং তার বাবা তাদের ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। জয়া, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আর আজকে তোমার জন্য আমরা জেল থেকে মুক্তি হতে পেরেছি। তোমার কথা শুনলে আমাদের এত বড় ক্ষতি কখনোই হতো না। আজ থেকে আমি আর আমার বাবা তোমার ব্যবসায় তোমাকে অনেক সাহায্য করব। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। জয়া তার বর এবং শ্বশুর মশাইকে ক্ষমা করে দেয়। তারা সবাই মিলে একসঙ্গে পান্তুয়ার ব্যবসা চালাতে থাকে।